নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই একটা কথা বলে দিতে চাই, এই ভিডিওতে শুধুমাত্র একটা শেয়ার নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র একটা শেয়ার নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো যদি দেখেন যেই কোম্পানিটাকে নিয়ে এই ভিডিওতে কথা বলতে চলেছি, সেই কোম্পানিটা 1 থেকে 2 দিন অনেক রিটেল ইনভেস্টরদের ফোকাসে ছিল এবং আগামী কিছুদিন এই স্টকটা কিন্তু রিটেল ইনভেস্টরদের ফোকাসে আসতে চলেছে। তো কি কারণে এই কোম্পানিটা সকলের ফোকাসে চলে এসেছে বা আগামী কিছুদিনের মধ্যে সকলের ফোকাসে আসতে চলেছে? কারণ এই কোম্পানিটা একই সঙ্গে কিছু কর্পোরেট অ্যাকশনের কথা ঘোষণা করেছে। যদি কথা বলি, কোম্পানিটা বোনাস দিতে চলেছে, তার সঙ্গে সঙ্গে কোম্পানিটা স্টক স্প্লিটও দিতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। তো যদি দেখেন কিছুদিন আগেই খবর চলে এসেছিল, তখন এটা কভার করে দিয়েছিলাম। যদিও তখন কোম্পানির তরফ থেকে অফিসিয়াল নিউজ আসেনি, রিপোর্টের মাধ্যমে সামনে এসেছিল। কি সামনে এসেছিল দেখতে পাচ্ছেন, কেমিক্যাল স্টক স্কাই রকেট 17% আফটার বোর্ড টু কনসিডার বোনাস এন্ড শেয়ার স্প্লিট। মানে বোর্ড কনসিডার করতে পারে এই শেয়ার স্প্লিট এবং তার সঙ্গে সঙ্গে ডিভিডেন্ড, কিন্তু তখনও পর্যন্ত কোম্পানির যে বোর্ড, তারা এটা অ্যাপ্রুভ করে দেয়নি। তো এরকমটা একটা খবর আসার পরে যে কোম্পানিটা বোনাস দিতে পারে, তার সঙ্গে সঙ্গে স্প্লিট দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ডিভিডেন্ডও দিতে পারে, তারপরে স্টকটা প্রায় 17 থেকে 18% কাছাকাছি বেড়েছিল। এবং দেখতে পাচ্ছেন এই যে কোম্পানিটা, সেটা কিন্তু কেমিক্যাল সেক্টর থেকে বিলং করছে। তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে কোন কোম্পানিটাকে নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে শুধুমাত্র ফিনোটেক্স কেমিক্যাল এই কোম্পানিটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন যখন এরকম খবর সামনে চলে এসেছিল যে কোম্পানির ম্যানেজমেন্ট এই স্প্লিট, বোনাস এবং ডিভিডেন্ড দিতে পারে, তারপরে স্টকটা প্রায় 17 থেকে 18% কাছাকাছি বেড়েছিল। যদিও তারপরে আস্তে আস্তে কিছুটা প্রফিট বুকিং আসে, কারণ একটা আনসার্টেনিটি তো ছিলই যে কোম্পানি হয়তো শুধুমাত্র বোনাস দেবে, বা হয়তো শুধুমাত্র স্প্লিট দেবে, বা ডিভিডেন্ড দেবে, বা হয়তো তিনটেই দিতে পারে, বা হয়তো কোনোটাই দেবে না। তো এরকম অনিশ্চয়তা থাকার জন্যই এই স্টকটাতে কিছুটা প্রফিট বুকিং হয়েছিল। তো বর্তমানে যদি দেখেন কোম্পানির তরফ থেকে এর যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, সেটা কিন্তু সামনে চলে এসেছে। তো কোম্পানি কি কি দিতে চলেছে, বোনাস দিতে চলেছে, নাকি স্প্লিট দিতে চলেছে, নাকি ডিভিডেন্ড দিতে চলেছে, নাকি সবকিছু দিতে চলেছে, নাকি কোনোটাই দেবে না? তো দেখতে পাচ্ছেন এখানে কি কি ঘোষণা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন একটা ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তো কত পরিমাণে ইন্টারিম ডিভিডেন্ড দেওয়া হবে দেখতে পাচ্ছেন, 40%। তো স্টকের দাম কত চলছে? স্টকের দাম চলছে দেখতে পাচ্ছেন 252 টাকার কাছাকাছি। তো অনেকেই কিন্তু এই ভুল ধারণা নিয়ে থাকেন যে 40% মানে, বা যত পার্সেন্ট ডিভিডেন্ড ঘোষণা হয়েছে সেটা মানে কোম্পানির যে শেয়ার প্রাইস, সেইটা অনুযায়ী পার্সেন্টেজ। কিন্তু এরকমটা হয় না বন্ধুরা। এই যে ডিভিডেন্ডের পার্সেন্টেজ বিভিন্ন জায়গায় দেখতে পান, এটা আসলে হয়ে থাকে ফেস ভ্যালুর উপরে। তো কোম্পানির ফেস ভ্যালু কত দেখতে পাচ্ছেন, কোম্পানির যে ফেস ভ্যালু সেটা রয়েছে 2। তো এই 2 টাকার 40% কত হচ্ছে? 2 টাকার 40% হচ্ছে 80 পয়সা। মানে কোম্পানিটা একটা শেয়ার পিছু 80 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। তো এখানে এই পিডিএফ এ সেটাই দেখতে পাচ্ছেন, এই 40% মানে 80 পয়সা করে ডিভিডেন্ড দিতে চলেছে। তো দেখতে পাচ্ছেন এই যে ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট, সেটা কবে রাখা হয়েছে? অক্টোবরের 3 তারিখে রাখা হয়েছে। মানে এস ডেট থাকছে অক্টোবরের 2 তারিখ। তো এই অক্টোবরের 2 তারিখে যদি শেয়ারটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে থেকে থাকে, তাহলে আপনি এই ডিভিডেন্ডের জন্য এলিজেবল হয়ে গেলেন। তো এটা তো গেল ডিভিডেন্ডের ব্যাপারে। এই ডিভিডেন্ডের ব্যাপারটা পুরোটা ক্লিয়ার করলাম। এরপরে আসি, কোম্পানি কিন্তু স্প্লিটও দিতে চলেছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির এই ফেস ভ্যালু এটা রয়েছে 2। তো কোন কোন কোম্পানি ফেস ভ্যালু দিতে পারে? তো এখানে একটা দেখবেন, একটা প্যারামিটার থাকে ফেস ভ্যালু। তো কোম্পানির এই ফেস ভ্যালু যাদের 1-এর বেশি রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এই স্প্লিট দিতে পারে। যেমন ধরুন কোনো কোম্পানির ফেস ভ্যালু যদি 10 থাকে, তো কোম্পানি চাইলে সেটাকে 10 ভাগে ভাঙতে পারে বা 5x2 ভাগে ভাঙতে পারে। মানে এরকম ভাবেই এই স্প্লিট দেওয়া হয়ে থাকে। তো এই স্প্লিট দেওয়ার জন্য কোম্পানির আলাদা কিছু প্যারামিটারের দরকার পড়ে না। যে সমস্ত কোম্পানির ফেস ভ্যালু এই 1-এর বেশি রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এই স্প্লিট দিতে পারে। তবে 1-এর বেশি ফেস ভ্যালু রয়েছে বলে কোম্পানিকে যে স্প্লিট দিতে হবে, সেটা কিন্তু কোনো ব্যাপার নয়। কোম্পানি চাইলে স্প্লিট দিতেও পারে বা না চাইলে নাও দিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির বর্তমানে ফেস ভ্যালু রয়েছে 2। তো এই ফেস ভ্যালু কোম্পানি কমিয়ে করবে 1। তার মানে বুঝতে পারছেন কোম্পানির একটা শেয়ার ভেঙে দুটো হবে। তো যেমন শেয়ারটা দুটো হয়ে যাচ্ছে, ঠিক তেমনি শেয়ারের যে প্রাইস, সেটাও কিন্তু হাফ হয়ে যাবে। তো এটা দেখতে পেলেন স্প্লিটের ব্যাপারটা গেল। এবং এই স্প্লিটের রেকর্ড ডেট কবে? তো দেখতে পাচ্ছেন এই যে রেকর্ড ডেট, এক্স ডেট, সেগুলো কিন্তু এখনো ঘোষণা হয়নি। কারণটা কি? কারণ এখনো শেয়ার হোল্ডারদের থেকে অনেক অ্যাপ্রুভাল পাওয়া বাকি রয়েছে। তাহলে কোম্পানিটাই ডিভিডেন্ডের ক্ষেত্রে কি করে রেকর্ড ডেট এটা ফিক্স করে দিল? তো এটাও বলে দিই, ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে
কোম্পানিকে কিন্তু শেয়ার হোল্ডারদের তরফ থেকে এই অ্যাপ্রুভাল নিতে হয় না, শুধুমাত্র ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রেই এই শেয়ার হোল্ডারদের তরফ থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। সেই জন্যই দেখতে পেলেন এই ইন্টারিম ডিভিডেন্ডের যে রেকর্ড ডেট সেটা কিন্তু কোম্পানি ঘোষণা করে দিতে পেরেছে। তবে এই যে স্প্লিট দিতে চলেছে এর জন্য কিন্তু এই যে শেয়ার হোল্ডাররা রয়েছেন তাদের অ্যাপ্রুভাল লাগবে। তো এখানে আশা করছি বোঝাতে পারলাম কোম্পানিটা 80 পয়সা করে ডিভিডেন্ড দিতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির একটা শেয়ার ভেঙে দুভাগ হবে। তবে এখানেই শেষ নয়, এরপরে আবার দেখতে পাচ্ছেন কোম্পানি বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। তো কত রেশিওতে? 4:1। তার মানে কি দাঁড়াচ্ছে, যাদের কাছে ধরুন এই কোম্পানির একটা শেয়ার থাকবে তারা কিন্তু তার বদলে আরো অতিরিক্ত 4টে শেয়ার পাবে। তার মানে একটা শেয়ার থাকলে আপনার কাছে মোট 5টা শেয়ার হয়ে যাবে। তাহলে এখানে প্রথম থেকে বলি, ধরুন আজকের ডেটে আপনার কাছে একটা শেয়ার রয়েছে, তো আপনার কাছে মোট কতগুলো শেয়ার হয়ে যাবে? তো প্রথমেই আপনার যে একটা শেয়ার সেটা ভেঙে এই স্প্লিটের কারণে দুভাগ হবে, তো সেই যে একটা শেয়ার ভেঙে দুটো হলো এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক একটা শেয়ার পিছু আপনি 4টে অতিরিক্ত শেয়ার পাবেন। আর যেহেতু আপনার কাছে আগেই সেই কোম্পানিটা স্প্লিট হয়ে গেছে সেই কারণে আপনার কাছে দুটো শেয়ার হয়ে গেছে, আর সেই দুটো শেয়ারের বদলে আপনি আরো অতিরিক্ত 8খানা শেয়ার পাবেন। মানে আপনার একটা শেয়ার ভেঙে টোটাল 10খানা শেয়ার কিন্তু হচ্ছে। বা এরকমটা বলতে পারেন আপনার পোর্টফোলিওতে যদি এর একটা শেয়ার থেকে থাকে তাহলে এই বোনাস স্প্লিট এগুলো সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার পোর্টফোলিওতে মোট 10খানা শেয়ার দেখতে পাবেন। আর এইখানে যে অ্যাপ্রুভাল লেখা রয়েছে শেয়ার হোল্ডারদের, তো শেয়ার হোল্ডাররা এখানে অ্যাপ্রুভাল দিয়েই দেয়। আর এটা তো গেল তাদের জন্য বললাম যাদের কাছে এই কোম্পানির শেয়ার রয়েছে। তো এই সময় অনেকেই এটা ভেবে বসেন যে একের বদলে 10টা শেয়ার পাওয়ার জন্য এবং এই 80 পয়সা করে ডিভিডেন্ড পাওয়ার জন্য এই কোম্পানিতে ইনভেস্ট করে বসবো কিনা। তো এর আগেও অনেকবার বলেছি যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার ক্ষেত্রে তার যে বিজনেস রয়েছে, তার যে ব্যালেন্স শিট রয়েছে, তারপরে P&L স্টেটমেন্ট রয়েছে, সেইগুলোকে ভালোভাবে বুঝতে হবে। তো সেইগুলোকে বোঝার পরে যদি আপনার ভালো লেগে থাকে আপনি সেখানে বিবেচনা করতেই পারেন। তবে শুধুমাত্র এই ডিভিডেন্ড দিচ্ছে, স্প্লিট দিচ্ছে বা বোনাস দিচ্ছে এই কারণে যদি ইনভেস্ট করে দেন সেটা কিন্তু আপনার বোকামি হবে। কারণ ধরুন একটা উদাহরণ হিসেবে বলি, যদি এই কোম্পানির শেয়ারটা 100 টাকার কাছাকাছি চলছে, তো আপনি এটা কিনে নিলেন, তো আপনি সেই ডিভিডেন্ড হিসাবে একটা সামান্য টাকা পেলেন এবং আপনার সেই 100 টাকার শেয়ারটা ভেঙে 10 ভাগ হলো, মানে আপনার কাছে 10 টাকা 10টা শেয়ার রইলো। তারপরে ধরুন সেই 10 টাকার শেয়ার নেবে 5 টাকায় চলে এলো, 2 টাকায় চলে এলো, তখন তো আপনার পুরোটাই লস, তাই না? কিন্তু যদি কোম্পানির বিজনেস ভালো হয়, কোম্পানির শেয়ার আবার বাড়ে, তবেই তো আপনার লাভ হবে। তো চলুন এবার দেখে নিই কোম্পানি কি কি কাজ করে, কারণ এই জিনিসটাই মেন। কোম্পানির বিজনেস এটা যদি বুঝতে পারেন এইখানেই কিন্তু সবকিছু বোঝা হয়ে যায়। এবং যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার ক্ষেত্রে যদি কোম্পানির বিজনেসটা বুঝতে পারেন তাহলে সেখানে কিন্তু আপনি 90% সফলতা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা কি কাজ করে থাকে। এই কোম্পানিটা এই টেক্সটাইল সেক্টরে কেমিক্যাল তৈরি করে থাকে। তো এই টেক্সটাইল সেক্টরে যে কেমিক্যাল রয়েছে সেখানেই এই কোম্পানিটার মেন বিজনেস রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু কাজ এই কোম্পানিটা করে থাকে। এবং দেখতে পাচ্ছেন এই কোম্পানি মূলত ইন্ডিয়ার মধ্যেই এই যে কেমিক্যাল সেগুলো তৈরি করে থাকে। তবে টেক্সটাইল বাদ দিয়েও আরো কিছু ক্ষেত্রে কোম্পানির যে কেমিক্যাল সেটা ব্যবহার হয়। দেখতে পাচ্ছেন অয়েল অ্যান্ড গ্যাস এই সেক্টরে রয়েছে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্লিনিং অ্যান্ড হাইজিন এই ক্ষেত্রেও ব্যবহার করা হয়, মানে পরিষ্কার করার ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনজিউমার কেয়ার এই ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি প্রায় 40 বছরের বেশি সময় ধরে কাজ করছে এবং কোম্পানির যে প্রেজেন্স সেটা 69টারও বেশি কান্ট্রিতে রয়েছে। এবার যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি, কোম্পানির কাছে দেখতে পাচ্ছেন রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে 606 কোটি টাকার কাছাকাছি। তো এর আগে তো বললাম যে কোনো কোম্পানি স্প্লিট দিতে পারে যাদের ফেস ভ্যালু 1-এর বেশি রয়েছে। তবে কোম্পানি যখন বোনাস দিতে চাইছে তখন কিন্তু কোম্পানির যে ব্যালেন্স শিট সেটা অত্যন্ত স্ট্রং থাকা দরকার। কোম্পানির কাছে ক্যাশ রিজার্ভ এইগুলো ভালো পরিমাণে থাকা দরকার, তবেই কিন্তু সেই কোম্পানি এই বোনাস দিতে পারে। তো দেখতে পাচ্ছেন যেহেতু কোম্পানির রিজার্ভ ভালো রয়েছে সেই কারণেই কিন্তু এই কোম্পানি বোনাস দিতে পারছে। এবং যদি কোম্পানির লং টার্ম বোরোইং দেখি তো দেখতে পাচ্ছেন কোম্পানি কিন্তু ডেপ্ট ফ্রি কোম্পানি, এই লং টার্ম কোনো ধারও নেই। এবং যদি শর্ট টার্ম ধারের কথা বলি তো দেখতে পাচ্ছেন আগে কিছু কিছু ধার ছিল, তাও খুব বেশি নয়, এই 3 কোটি, 1 কোটি, 7 কোটি, 5 কোটি, এবং বর্তমানে যে ডেটা সেটা খুবই কম, 0.05, মানে একদম নেই বললেই চলে। অর্থাৎ এটা একটা পিওরলি ডেপ্ট ফ্রি কোম্পানি। এবং তার সঙ্গে যদি কথা বলি কোম্পানির কাছে 26 কোটি টাকা ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি কি কাজ করে থাকে, এই ম্যানুফ্যাকচার করে থাকে অক্সিলারিজ এবং তার সঙ্গে সঙ্গে স্পেশালিটি কেমিক্যাল। তো কোন কোন সেক্টরের জন্য করে থাকে দেখতে পাচ্ছেন, টেক্সটাইল, তার সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশন, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট, ফার্টিলাইজার, লেদার এবং পেইন্ট ইন্ডাস্ট্রি, এদের জন্য এই কোম্পানিটা এই যে স্পেশালিটি কেমিক্যাল এইগুলো তৈরি করে থাকে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রোডাক্ট সেগুলো ডাইং, প্রিন্টিং এবং এই টেক্সটাইল ফিনিশ করতে কাজে লাগে। এর সঙ্গে সঙ্গে কোম্পানি কিছু ক্লিনিং এবং হাইজিন প্রোডাক্টও সরবরাহ করে, যেমন তার মধ্যে দেখতে পাচ্ছেন ফ্লোর ক্লিনার রয়েছে, হ্যান্ড ওয়াশেস রয়েছে, স্যানিটাইজার্স আছে, ডিশ ওয়াশার্স রয়েছে এবং টয়লেট বাউল ক্লিনার্স রয়েছে। এবং কোম্পানির কাছে টোটাল 470-এর বেশি প্রোডাক্ট রয়েছে। তো কোম্পানির বড় বড় ক্লায়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এই ওয়েলস্পুন রয়েছে, রেমন্ড রয়েছে, শাহি রয়েছে, অনলি বিমল রয়েছে, বর্ধমান রয়েছে, চেনাব রয়েছে,
রয়েছে, জেসিটি লিমিটেড এবং হিমাৎ সিংকা রয়েছে এবং কোম্পানির কাছে 3খানা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিও রয়েছে। তো এবার কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 2869 কোটি। তো এটা ছোট সাইজের কোম্পানি। তো এরকম কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে স্টকটা খুব অল্প দিনের মধ্যে 10 গুণ হয়ে যেতে পারে বা আপনার যে ইনভেস্ট করা অ্যামাউন্ট সেটা কিন্তু হাফ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে যেহেতু কোম্পানির বিজনেস ভালো, তবে কিন্তু এগুলো লম্বা সময়ে আপনাকে ভালো প্রফিট তৈরি করে দেয়। যদি দেখেন বর্তমানে 250 চলছে এবং কত হাই লাগিয়েছিল, 439 হাই লাগিয়েছিল এবং লো যদি দেখেন 192। তো দেখতে পাচ্ছেন নিচু লেভেল থেকে কিছুটা হলেও রিকভারি হয়েছে এবং টপ লেভেল থেকে যদি দেখেন তাহলে কিন্তু অনেকটাই নিচে পড়ে রয়েছে। স্টকের যদি পি দেখেন 27.5 এবং ইন্ডাস্ট্রি পি কত 33.6। তো দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি পির তুলনায় অনেক সস্তাতেই কিন্তু এই স্টকটা মিলছে এবং কারেন্ট প্রাইস চলছে 250, সেখানে বুক ভ্যালু এটা 63। তো এই বুক ভ্যালু এটাও ভালো রয়েছে। ডিভিডেন্ড ইল্ড এটা 0.32%, তো এটাও ভালো আছে। আরওসি দেখতে পাচ্ছেন 23.8%, আরওই রয়েছে 18.4% এবং ফেস ভ্যালু এটা 2 রয়েছে। তো এই স্প্লিটের পরে কোম্পানির যে ফেস ভ্যালু সেটা কিন্তু একে নেমে চলে আসবে। ইপিএস রয়েছে 10, ডেপ টু ইকুইটি তো দেখতে পাচ্ছেন ডেপ ফ্রি কোম্পানি কোনো ধারই এখানে দেখাচ্ছে না। এরপর যদি কোম্পানির ইয়ারলি সেলস প্রফিট এগুলো দেখি তো দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস একসময় ছিল 102 কোটি 110 কোটি, সেখান থেকে আস্তে আস্তে বেড়ে হয়েছে 529 কোটির কাছাকাছি। তবে যদি দেখেন এর আগে কিছু সময় বেড়েছে 569 কোটি 533 কোটি। তো ছোট সাইজের কোম্পানি কখনো সেলস খুব বেড়ে যায়, কখনো সেলস আবার কিছুটা কমেও যায়। তারপরে যদি অপারেটিং প্রফিট দেখি তো এখানে দেখতে পাচ্ছেন 9 কোটি ছিল 16 কোটি, এভাবে আস্তে আস্তে বেড়ে বেড়ে হয়েছে 117 কোটি। তো এখানেও দেখতে পাচ্ছেন এর আগে কিছু বাড়া ছিল 148 কোটি 127 কোটি, তারপরে এখানে কিছুটা কমেছে, তো এরপরে আবার বেড়েও যেতে পারে। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন, নেট প্রফিটও দেখতে পাচ্ছেন 8 কোটি 15 কোটি, এখান থেকে আস্তে আস্তে বেড়ে বেড়ে হয়েছে 105 কোটির কাছাকাছি। তো ছোট সাইজের কোম্পানিতে এই যে প্রফিট সেলস এইগুলো বাড়ানো কিন্তু খুবই সোজা, কারণ যদি দেখেন এদের যে নেট প্রফিট রয়েছে 90 কোটি, তো কোম্পানি চাইলে পরবর্তীকালে বেশি সেলস করে এটা 180 কোটিতেও নিয়ে যেতে পারে। কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির মতো কোম্পানি এবং তার সঙ্গে সঙ্গে ইনফোসিস টিসিএস এদের মতো কোম্পানি, এদের ক্ষেত্রে কিন্তু এই যে সুবিধা সেটা থাকে না, কারণ এদের সেলস ইতিমধ্যেই এত বেড়ে গেছে, তাদের কিন্তু এই ডবল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেখানে এই ছোট কোম্পানিগুলো এভাবেই কিন্তু খুব সহজে তাদের সেলস প্রফিট এগুলো বাড়িয়ে ফেলে। ঠিক তেমনি এই ছোট কোম্পানিগুলোতে এই যে প্যারামিটার গুলো এগুলো কিন্তু হঠাৎ করে সেরকম কমেও যায়। যেমন এইখানটা দেখতে পাচ্ছেন একসময় কোম্পানির নেট প্রফিট হয়েছিল 24 কোটি, তারপরে দেখুন কমে প্রায় 14 কোটি হয়ে গেছে। তো বুঝতে পারছেন এই ধরনের জিনিসগুলো কিন্তু এই কোম্পানিগুলোতে হয়। সেখানে বড় বড় কোম্পানিতে এরকম রিস্ক কিন্তু থাকে না। আবার তারপরেই দেখতে পাচ্ছেন 14 থেকে একেবারে 3 গুণ হয়ে 45 কোটি নেট প্রফিট হয়েছে। তো এর আগে তো রিজার্ভের কথা বললাম, রিজার্ভ 708 কোটি রয়েছে এবং সেখানে ধার এটা পুরোপুরি জিরো। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি বলছে তো দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে 62.89% স্টেক রয়েছে। তারপরে এফআইআই এদের কাছে কত রয়েছে, তো এই এফআইআই এদের কাছে আগে এই যে স্টেক সেটা কিন্তু খুবই কম ছিল, 1%-এরও কম। তো সেখান থেকে আস্তে আস্তে এফআইআই তাদের স্টেক বাড়িয়েছে, বর্তমানে 2.5%-এর কাছাকাছি স্টেক রয়েছে। তারপরে ডিআইআই এদের কাছে স্টেক রয়েছে 3.17%। আর পাবলিকের কাছে কত রয়েছে, পাবলিকের কাছে রয়েছে 31.44%। তো যেহেতু দেখতে পেলেন ছোট সাইজের কোম্পানি, সেই কারণে কিন্তু বেশিরভাগ শেয়ার প্রোমোটার এবং পাবলিকের কাছেই রয়েছে এবং এফআইআই ডিআইআই এদের কাছে খুব কম পরিমাণে শেয়ার রয়েছে। এই এফআইআইরা এবং ডিআইআইরা এরা কি এই কোম্পানি সম্পর্কে খোঁজ পায়নি? এরাও খোঁজ পেয়েছে, এরা কিন্তু আমাদের আগেই খোঁজ পায়। কিন্তু প্রবলেমটা হলো এদের কাছেও পাবলিকের টাকা থাকে, তো সেই কারণে এরা কম রিস্ক রয়েছে এরকম কোম্পানিতে টাকা লাগায়। তো সেই কারণেই দেখবেন ছোট সাইজের যে কোম্পানিগুলো রয়েছে, তারপরে পেনি টাইপের যে কোম্পানিগুলো রয়েছে, সেখানে কিন্তু এফআইআই এবং ডিআইআই এদের হোল্ডিং থাকে না। কিন্তু যখন স্টকের মার্কেট ক্যাপ বেড়ে যায় তখন কিন্তু এই এফআইআই এবং ডিআইআই এরাই পাবলিকের থেকে স্টক কিনে নেয়। এবং যদি কোম্পানির প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখি তো দেখতে পাচ্ছেন এই টেক্সটাইল সেক্টরেই কোম্পানির বেশি কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। এই টেক্সটাইল কেমিক্যালই কিন্তু কোম্পানিটা বেশি তৈরি করে, প্রায় 95% এই টেক্সটাইল কেমিক্যাল রয়েছে এবং আদার্স যে জিনিসগুলো তৈরি করে সেগুলো মাত্র 5%। এবং কোম্পানির কোথায় বেশি বিজনেস রয়েছে তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে বেশি বিজনেস রয়েছে, প্রায় 76% রয়েছে এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড রয়েছে 24%। তবে এই কোম্পানিতেও একটা রিস্ক রয়েছে, সেই রিস্কটা কি, এই ভারতের টেক্সটাইল সেক্টরের উপর একটা বড় পরিমাণে ট্যারিফ কিন্তু আমেরিকা বসিয়ে দিয়েছে। তো এই টেক্সটাইল সেক্টরের যদি এক্সপোর্ট কমে যায়, তার সঙ্গে সঙ্গে উৎপাদন কমে যায়, তাহলে কিন্তু এই কোম্পানির যে সেলস প্রফিটেবিলিটি এইগুলোতেও নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, কারণ এই কোম্পানির যে বেশিরভাগ প্রোডাক্ট রয়েছে সেইগুলোই টেক্সটাইল ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। যদি টেক্সটাইলের উৎপাদন কমে যায়, কোম্পানিগুলো এই টেক্সটাইলের উৎপাদন কমিয়ে দেয়, তাহলে কিন্তু এই কোম্পানিগুলোর যে প্রোডাক্ট রয়েছে সেইগুলোর চাহিদাও কমে যাবে। তো এটাই এই কোম্পানির জন্য একটা রিস্কের ব্যাপার। তো এই কোম্পানিটা সম্পর্কে যা ডিটেলস ছিল সব এখানে আলোচনা করলাম। কোম্পানিটা 80 পয়সা করে ডিভিডেন্ড দিতে চলেছে, তার সঙ্গে সঙ্গে কোম্পানি স্প্লিট দিতে চলেছে, একটা শেয়ার ভেঙে দুভাগ হবে এবং তার সঙ্গে সঙ্গে বোনাস
বোনাসও দিতে চলেছে। একটা শেয়ারের বদলে 4টে শেয়ার পাবেন এবং আপনার কাছে যদি প্রথমে একটা শেয়ার থাকে তো এই স্প্লিট বোনাস এগুলো হয়ে যাওয়ার পরে আপনার পোর্টফোলিওতে টোটাল 10খানা শেয়ার হবে। তো দেখতে পেলেন এটা একটা ছোট সাইজের কোম্পানি। তো শুধুমাত্র ছোট সাইজের কোম্পানি বলে কি এই কোম্পানিটা এরকম স্প্লিট বোনাস ডিভিডেন্ড একসঙ্গে দিচ্ছে? দেখুন এই ডিভিডেন্ডের কথাটা বাদই দিয়ে দিন, 80 পয়সা করে ডিভিডেন্ড দিচ্ছে। বড় কোম্পানিরা কি এরকম স্প্লিট এবং বোনাস একসঙ্গে দেয় না? হ্যাঁ বন্ধুরা, বড় কোম্পানিরাও এরকম স্প্লিট এবং বোনাস একসঙ্গে দিয়ে থাকে। তো যদি দেখেন কিছুদিন আগেই একটি বড় কোম্পানি এরকম একই সঙ্গে বোনাস এবং তার সঙ্গে সঙ্গে স্প্লিটও দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন কবে দিয়েছিল, এক্স ডেট ছিল 16ই জুন 2025। দেখতে পাচ্ছেন দুটোরই এই যে এক্স ডেট এটা 16ই জুন 2025। এবং আরো একটা কথা বলে দিই, এই যে কোম্পানিটা সেটা কিন্তু নিফটি 50-র মধ্যে রয়েছে। মানে বুঝতে পারছেন বড় বড় কোম্পানিও এরকম বোনাস এবং স্প্লিট একসঙ্গে দিয়ে থাকে। আর এতটুকু হিন্টও দিয়ে দিলাম যে কবে এক্স ডেট ছিল এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলে দিলাম যে এটা একটা নিফটি 50-র কোম্পানি। তো যদি আপনার জানা থাকে এই রিসেন্ট এই নিফটি 50-র কোন কোম্পানি এই একই সঙ্গে বোনাস এবং স্প্লিট দিয়েছে, তাহলে সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।